দৌড়াতে দৌড়াতে কলেজের চত্বরে এসে থামে। শ্বাস নিতে পারছে না ঠিক মতো। বুকের ভেতরটা যেন চেপে ধরেছে কেউ। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। সে হাত দিয়ে মুছতে চায়, কিন্তু থামে না। দূর থেকে জিমিন, লিসা আর ইয়োনো ওকে দেখে ছুটে আসে। জিমিন ভয় পেয়ে বলে ওঠে, তে এই অবস্থা কেন, কি হয়েছে? ইয়োনো হতভম্ব, ওই তুই কাঁদছিস কেন? স্যার কিছু বলেছে? লিসা তের কাঁধে হাত রাখে। তে আমাদের বল, কি হয়েছে? তে কিছুক্ষণ চুপ করে থাকে, কাপা ঠোঁট চেপে ধরে। কথা বলতে গেলে যেন গলা আটকে আসছে। সে মাথা নিচু করে শুধু বলে, কিছু না, আমি বাড়ি যাব। জিমিন অবাক হয়ে বলে, এইভাবে ক্লাস তো? তে আর শোনে না, এক পা পিছিয়ে যায়, চোখে চোখ মেলায় না কারোর সঙ্গে। এগিয়ে এসে বলে, তে প্লিজ। কিন্তু তে তখন অনেক দূরে, কাঁদতে কাঁদতে কলেজে গেট পেরিয়ে চলে যায়। পেছনে দাঁড়িয়ে থাকা তিনজন শুধু তাকিয়ে থাকে, কেউ কিছু বোঝে না আসলে হয়েছেটা কি। কলেজ ছুটি হয়ে গেছে, চারিদিকে তখন বিকেলে আলসেমি। ক্যাম্পাসটা ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। জিমিন, ইয়োনো আর লিসা তিনজন একই সাথে বের হয় কলেজ গেট দিয়ে। হাঁটতে হাঁটতে হাসি ঠাট্টা একদম রোজকার অভ্যাসের মতো। কিছু দূর যাওয়ার পর রাস্তা আলাদা হয়ে যায়। জিমিনের বাড়ির দিকটা এইদিকে, আর ইয়োনো আর লিসার বাড়ি একই পথে। জিমিন থেমে দুজনের দিকে তাকিয়ে বলে, আমি বাড়ি গিয়ে থেকে কল করব, তোরা সাবধানে যা। ইয়োনো হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, কিছু জানতে পারলে বলিস। জিমিন মাথা নেড়ে সামনে এগিয়ে যায়। রিক্সার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। ইয়োনো আর লিসা পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ ইয়োনো কোনো দিয়ে লিসাকে হালকা খোঁচা মেরে বলে, এই শোন, সেদিন তোর সাথে যে মেয়েটা ছিল শপিং মলে, ওটা কে রে? লিসা হেসে উত্তর দেয়, ও তো আমার কাজিন। শোনো নাটকীয় ভঙ্গিতে মাথা চুলকে বলে, যাই হোক, কিন্তু মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে, একটু সেটিং করিয়ে দে না। এই কথাটা শুনে লিসার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। সে হাঁটতে হাঁটতেই থেমে যায়। ইয়োনোর সাথে সাথে ঘুরে তাকিয়ে বলে, এই থামলি কেন, কি হলো? স্যার মনে হয় এই তো সুযোগ, এখনই বলে দেবে সব। কিন্তু পরিচিত মুখটার দিকে তাকিয়ে কথাগুলো গলায় আটকে যায়। ইয়োনো মজা করে বলে, কি রে, এমন করে তাকিয়ে আসিস কেন, ভূত দেখেছিস নাকি? লিসা হেসে নিজেকে সামলে নিয়ে বলে, ধুর, কিছু না, আমি আমার কাজিনের নাম্বার দেব, কথা বলে নিস। কোনো খুশিতে একদম বাচ্চার মতো হেসে ওঠে, সত্যি? এর জন্যই তোকে আমার এত পছন্দ রে। হাত তুলে বলে, থ্যাংক ইউ দোস্ত। হেসে মাথা নাড়ে, চোখের কোণে জমে ওঠা পানিটা সে লুকিয়ে মুছে নেয়। জিমিন প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা রিক্সাও চোখে পড়ছে না। ধীরে ধীরে বিরক্তি চেপে বসে তার উপর। সে মনে মনে ভাবে, ধুর, হেঁটে চলে যাব। হঠাৎ বাইক থামা, এই অভ্যাসটা জিমিনের নতুন না, তবুও প্রতিবারের মতোই সে একটু চমকে যায়। হেলমেট খুলতেই পরিচিত মুখটা দেখা যায়, তের ভাই সুগা। জিমিন মনে মনে দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু হলো। আগেও অনেকবার এমন হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকলে সুগা ঠিকই কোথা থেকে হঠাৎ করে বাইক করে এসে হাজির হয়। জিমিন সঙ্গে সঙ্গে সম্মান করে সালাম দেয়। সুগা সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করে, তে কোথায়? এই প্রশ্নে জিমিন একটু থমকে যায়। কি বলবে সে বুঝতে পারে না। আজকের ঘটনাগুলো মাথায় ঘুরে যায় তার। তের কাছ থেকে কিছু না শুনে সব বলে দেওয়াটা ঠিক হবে না, এই ভেবেই সে বলে, আসলে ওর আজ ভালো লাগছিল না, তাই আগেই বাড়ি চলে গেছে। সুগা জানে সে আগে বাড়ি গেছে, তবুও সে কিছু না জানার ভান করে ইচ্ছে করে জিজ্ঞেস করে, ও আচ্ছা, তাহলে চলো তোমাকে নামিয়ে দেই। জিমিন তাড়াতাড়ি বলে ওঠে, আরে না না, আমি একাই যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না। হালকা হেসে বলে, এত কথা বলো কেন, বড়দের কথা শুনতে হয়, তাড়াতাড়ি ওঠো। জিমিন বাধ্য হয়ে জোর করে হাসি এনে বলে, আচ্ছা। মনে মনে ফিস ফিস করে বলে, উফ, ভাব দেখো, যেন আমার বিয়ে করা বর, সবসময় ওনার আদেশ মানতে হবে, যত সব। এসব ভাবতে ভাবতেই সে বাইকে উঠে বসে।
এ সুগাকে ধরতে সাহস পায় না। সুগা বাঁকা হেসে বাইক স্টার্ট দেয়। হঠাৎ গাড়ি চলতে শুরু করতেই জিমিন ভয়ে আর উপায় না পেয়ে সুগাকে শক্ত করে ধরে ফেলে। হঠাৎ স্পর্শে সুগার শরীর দিয়ে হঠাৎ যেন একটা অদ্ভুত শিহরণ বয়ে যায়। সে এগিয়ে যায় আর জিমিন তখনও বুঝে উঠতে পারে না এই ছোট মুহূর্তটাই কত বড় কিছু শুরু করে দিল। রাত নেমেছে, চারিদিক নিস্তব্ধ, বাড়িটা যেন ঘুমিয়ে পড়েছে। সে নিজের রুমে এলোমেলোভাবে শুয়ে আছে, ফোনে জোরে গান বাজছে। মন খারাপ হলে এটাই তার পুরনো অভ্যাস। হঠাৎ দরজায় টোকা পড়ে। তে সাথে সাথে গান বন্ধ করে উঠে বসে। দরজা খুলে দেখে সামনে তার আম্মু। আম্মু কিছু বলবে? জিসু বেগম হাতে খাবার নিয়ে ঘরে ঢুকে মেয়ের খাটে বসে পড়েন। তারপর খাবার রেখে শান্ত গলায় বলেন, কাল ছেলের বাড়ির লোক আসবে তোকে দেখতে, কাল কলেজে যাওয়ার দরকার নেই। একেবারে অবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ বলে ওঠে, কিন্তু কাল তো আমার একটা খুব দরকারি ক্লাস আছে। কিছু একটু বিরক্ত ভঙ্গিতে বলেন, একদিন ক্লাসে না গেলে কিছুই হবে না, খেয়ে ঘুমিয়ে পড়। কথা বলেই জিছু উঠে ঘর থেকে বেরিয়ে যান দরজা বন্ধ হতে। মাথা যেন হঠাৎ গরম হয়ে যায়। একদিকে আজকের সে ভয়ঙ্কর ঘটনা, যার রেশ এখনো বুকের ভেতর জ্বলে আছে, তার উপর আবার নতুন ঝামেলা। সে বিরক্ত হয়ে বিছানায় বসে পড়ে, মুখে হাত চেপে বলে, উফ, এখন আবার কি করি? হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে। চোখ দুটো চকচক করে ওঠে। হ্যাঁ, ওটাই করতে হবে। কথা বলেই তে বিছানা থেকে লাফিয়ে ওঠে, দাদাজানের রুমের দিকে দৌড়ে যায়, যেন শেষ ভরসাটুকু সেখানেই। তে খুব ধীরে ধীরে পা টিপে টিপে দাদাজানের ঘরের সামনে এসে দাঁড়ায়। বুকের ভেতরটা দপদপ করছে, যেন শব্দ হলেই সব ধরা পড়ে যাবে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর খুব আস্তে করে দাদাজানের ঘরের দরজাটা একটু ফাঁক করে তাকায়। দাদাজান গভীর ঘুমে। এ খুব ধীরে ধীরে পা টিপে টিপে দাদাজানের ঘরের সামনে এসে দাঁড়ায়। বুকের ভেতরটা দপদপ করছে, যেন শব্দ হলে সব ধরা পড়ে যাবে। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে, তারপর খুব আস্তে করে দাদাজানের দরজাটা একটু ফাঁক করে তাকায়। দাদাজান গভীর ঘুমে। তের বুক থেকে বড় একটা নিঃশ্বাস বেরিয়ে আসে। তার পাশে আবার তাকায়, কেউ দেখছে না তো? না, কেউ নেই। সে সাবধানে ঘরের ভিতর ঢুকে পড়ে। পা ফেলতে ফেলতে সোজা চলে যায় দাদাজানের টেবিলের দিকে। টেবিলের উপর রাখা পুরোনো ডায়েরিটা তুলে নেয়। এই ডায়েরিটা দাদাজানের খুব প্রিয়। তার বাবার সময় থেকে পরিবারের সব ঘনিষ্ঠ মানুষের নম্বর এখানে লেখা থাকে নাম দিয়ে। কখনো কখনো তে নিজেও দাদাজানের হয়ে কিছু নাম লিখে দিয়েছে। তে মন দিয়ে একের পর এক পাতাতে থাকে। 2-3 পাতা পার হতেই হঠাৎ একটা নাম চোখে পড়ে, জীবন গঙ্গেয়। টের চোখ চকচক করে ওঠে। সে নিচের দিকে তাকায়। ঠিক সেখানেই জীবন গঙ্গেয় ছেলের নামের নিচে লেখা আছে তার নতুন নম্বর। লেখা আছে 175045... তের মাথার ভিতর দুষ্টু বুদ্ধি কিলবিল করে ওঠে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি চলে আসে। তাই নিজের ফোন বের করে নাম্বারটা তুলে নেয়। কাজ শেষ। তে সাবধানে ডায়েরিটা আবার ঠিক জায়গায় রেখে দেয়। তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে হালকা দৌড়ে নিজের ঘরে ফিরে যায়। দরজা বন্ধ করে বুকের ভেতর জমে থাকা নিঃশ্বাস ছাড়ে। তারপর বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। চোখে মুখে তখন দুষ্টু ভাব। গঙ্গেয় নাতি, আমাকে বিয়ে করার খুব শখ না? এবার তে দেখাবে তের চলোয়া। এই কথা বলে চুল হাওয়ায় উড়িয়ে নাম্বারটাই কল লাগায়। অন্যদিকে অঙ্কুক চেয়ারে বসে মন দিয়ে কিছু নোট বানাচ্ছিল। কলম চালাতে চালাতে হঠাৎ ফোন উচ্চস্বরে বেজে ওঠে। সে ভুরু কুঁচকে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে লেখা আননোন নাম্বার। একটু বিরক্ত হয়ে কল রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? বড় করে একটা নিঃশ্বাস নিয়ে সুর করে বলে, আপনার দেখাশোনাকালীন বউ। এখনই আমার বাড়ি আসতে পারবেন? আমার না হওয়া হাজব্যান্ড। তের কথা শুনে জাঙ্কুক একেবারে ভরকে যায়। চেয়ারে হেলান দিয়ে মনে মনে বিড়বিড় করে, দাদাজান এই মেয়েটাকে আমার নাম্বার দিয়ে দিয়েছে। আবার গলায় সুর এনে বলে, কি হলো আমার না হওয়া হাজব্যান্ড? জাঙ্কুক গলা পরিষ্কার করে বলে, কালকেই তো তোমার বাড়ি যাব, এত রাতে কি দরকার? তে বিছানায় গড়াগড়ি দিয়ে বলে, আরে রাতেই তো শুভ কাজ হয়, আপনাকে কাছে না পেয়ে আমার অঙ্গ পুড়ে চলছে যাচ্ছে। এই কথা শুনে জাঙ্কুকের কাশি উঠে যায়। একটু থেমে নিজেকে সামলে বাঁকা হেসে বলে, সরি, আপনি রং নাম্বারে কল করেছেন। ফায়ার ব্রিগেডে কল করুন, দায়িত্ব নিয়ে আপনার আগুন নিভিয়ে দেবে। তে বিছানায় আরও গড়াগড়ি দিয়ে বলে, হুস, আপনি একমাত্র, আপনি পারবেন। এই 1 সেকেন্ড, আপনার মেশিন আবার খারাপ নয় তো? আমার কিন্তু স্ট্রং মেশিন চাই। হ্যাঁ,
জাঙ্কুক এবার আর শান্ত থাকতে পারে না, দাঁত চিবিয়ে বলে, আমার মেশিন এতটাই স্ট্রং যে প্রথম রাতে আপনাকে অজ্ঞান করার ক্ষমতা রাখে। আপনি এক কাজ করুন, ঠিকানাটা পাঠিয়ে দিন, আমার মেশিনের কার্যকারিতা বুঝিয়ে দিয়ে আসি। এই কথা শুনে তের কানে যেন গরম ধোঁয়া বেরিয়ে আসে। সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, মাথার ভিতর সব গুলিয়ে যায়। 1 সেকেন্ডও দেরি না করে হঠাৎ করে ফোন কেটে দেয়। বিছানায় সোজা হয়ে বসে ফিসফিস করে বলে, এখন কি হবে? আমার জলোয়া তো কাজই করলো না।